বিসমিল্লাহির রহমানির রহিম। সকল শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকের আমাদের পাঠের বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিত প্রথম পত্র বিন্যাস ও সমাবেশ অক্ষরপত্র প্রকাশনী বইয়ের সৃজনশীল প্রশ্ন 2। প্রশ্নটি হলো, এক্সামিনেশন ছাত্রছাত্রীদের নিকট একটি সুপরিচিত শব্দ। এটা হলো একটি উদ্দীপক। এটার তিনটি প্রশ্ন দেওয়া আছে। ক, একক লীগ পদ্ধতিতে একটি ফুটবল প্রতিযোগিতার প্রথম রাউন্ডে 28টি খেলা অনুষ্ঠিত হয়েছে। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের সংখ্যা কত বের করো। খ, ব্যঞ্জন বর্ণগুলো একাত্রে রেখে উদ্দীপকের ইংরেজি শব্দটির বিন্যাস সংখ্যা নির্ণয় করো। গ, উদ্দীপকের শব্দটি থেকে প্রতিবারে 4টি করে বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায় তা নির্ণয় করো। তোমরা জানো, একটি উদ্দীপক থেকে, গণিতের ক্ষেত্রে একটি উদ্দীপক থাকে, উদ্দীপক থেকে 3টি প্রশ্ন হয়, ক, খ, গ। তবে ক এর প্রশ্নটা সরাসরি উদ্দীপকের উপর ডিপেন্ড হতেও পারে, নাও হতে পারে। তবে ওই উদ্দীপক যে বিষয়, সেই বিষয়ের সংশ্লিষ্ট একটি প্রশ্ন থাকে। আশা করি তোমরা সৃজনশীল প্রশ্ন সম্পর্কে ধারণা পেয়েছো। এখন আমরা এগুলো সমাধান করব। শুরুতেই আমরা ক এর উত্তরটি কিভাবে সমাধান করব সেটা দেখি। এখানে বলা হয়েছে একক পদ্ধতিতে ফুটবল প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে 28টি খেলা অনুষ্ঠিত হয়েছে। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের সংখ্যা। আমরা ধরে নিই প্রতিযোগিতা অংশগ্রহণকারী দলের সংখ্যা n। আমরা জানি এটি ফুটবল খেলায় 2টি দলের মধ্যে অনুষ্ঠিত হয়। সুতরাং NC2 = 28, অর্থাৎ n সংখ্যক দল থেকে প্রত্যেকবার 2টি করে দল নিয়ে একটি খেলা অনুষ্ঠিত হয়। সেজন্য আমরা লিখছি NC2। এখন এটাকে আমরা NC2 সূত্র অনুসারে আমরা লিখি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 n - 2। যেহেতু নিচে n - 2 ফ্যাক্টোরিয়াল আছে, nটাকে আমরা লিখতে পারি n × n - 1 n - 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 কে লিখতে পারি 2 × 1। এখন এটা ভাগ যায়, এরপরে আমাদের এইটা থাকে n × n - 1 = 56। এটাকে আমরা লিখতে পারি n² - n - 56 = 0। এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে আমাদের পথটা আসে এরকম, n² - 8n + 7n - 56 = 0। এটাকে আমরা জানি দুটি কমন নিলাম, কমন নিলে আসে আমাদের n - 8 × n + 7 = 0। এখানে আমাদের n এর দুটি মান আছে, একটি হলো 8 আর একটি হলো -7। যেহেতু -7 এখানে গ্রহণযোগ্য নয়, কারণ কোনো অংশগ্রহণকারী দলের সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। এটা সাধারণত আমাদের স্বাভাবিক সংখ্যা হবে। সুতরাং অংশগ্রহণকারী দলের সংখ্যা 8টি। আমাদের এখন ক এর প্রশ্নের উত্তর হয়ে গেল। আমরা এখন খ প্রশ্নের উত্তর বা সমাধান আমরা করব। খ প্রশ্নটি ছিল, ব্যঞ্জন বর্ণগুলি একাত্রে রেখে উদ্দীপকের ইংরেজি শব্দটি বিন্যাস সংখ্যা নির্ণয় করতে। এখন দেখো খ সমাধান। আমাদের ইংরেজি শব্দটা ছিল এক্সামিনেশন, EXAMINATION, এক্সামিনেশন। এক্সামিনেশন শব্দটির ভিতরে 11টি শব্দ আছে। দেখো 2, 4, 6, 8, 10 আর 11। 11টি বর্ণের ভিতরে স্বরবর্ণ আছে আমরা দেখতে পাচ্ছি, স্বরবর্ণ আছে 6টি, ব্যঞ্জন বর্ণ আছে 5টি, এই মোট 11টি। দেখো, আমার প্রশ্নে বলা হচ্ছে ব্যঞ্জন বর্ণকে একাত্রে রেখে, অর্থাৎ 5টা বর্ণকে আমরা একটা ধরে নেব। তাহলে 5টা বর্ণকে যদি একটি ধরি আর এখানে আছে 6টি, তাহলে মোট বর্ণ হয় কয়টি? 7টি। এই 7টি বর্ণের ভিতরে দেখো আমাদের 2টি এ আছে। 7টি বর্ণের ভিতরে 2টি এ আর আছে 2টি আই। 2টি এ এবং 2টি আই আছে।
এখন এই 60টি বর্ণ নিয়ে বিন্যাস করা যায়, অথবা 60টি বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা। তাহলে এখানে বিন্যাস সংখ্যা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 7, আর একই জাতীয় যে সংখ্যাগুলো আছে তত ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। এটা আমাদের আশা। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে আমাদের এই সংখ্যাটা আসে 1260, অর্থাৎ 1260। এখন দেখো ব্যঞ্জন বর্ণ 5টি, এই 5টি বর্ণ ভিতরে আবার 5টি ব্যঞ্জন বর্ণ কি কি দেখো এখানে, এক্স, এম, এন, টি, এন। এই 5টির ভিতরে দেখো 2টি এন আছে। কয়টি এ? 2টি। তাহলে এই 5টি ব্যঞ্জন বর্ণ নিজেদের ভিতরে বিন্যাস করবে ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইকুয়াল হয় 60। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন ব্যঞ্জন বর্ণগুলো একাত্রে থাকবে এমন মোট বিন্যাস সংখ্যা, ব্যঞ্জন বর্ণগুলো একাত্রে থাকবে এমন মোট বিন্যাস সংখ্যা হবে, আগে আমাদের ছিল 60টি বর্ণ নিয়েছিল 1260, আর ব্যঞ্জন বর্ণ নিজেদের ভিতর বিন্যাস করবে 60 উপরে। তাহলে আমাদের মোট হলো ৭৫,৬০০। এটা আমরা ক্যালকুলেটরে করে পাবো। এটাই হলো আমাদের উত্তর। এখন এই প্রশ্নটা যেহেতু সৃজনশীল, তোমরা জানো হুবহু কোনো প্রশ্ন হবে না, অন্তপক্ষে 10-20 বছরের ভিতরেও যদি প্রশ্ন করা হয় একই প্রশ্ন একেবারে হুবহু হওয়ার সম্ভাবনা নেই। যে সেটা কিভাবে সম্ভব, এই প্রশ্নটাই যদি দিয়ে যায় এক্সামিনেশন শব্দটি স্বরবর্ণগুলোকে একাত্রে রেখে বিন্যাস সংখ্যা নির্ণয় করো। এখানে ছিল ব্যঞ্জন বর্ণ, ওখানে দেবে স্বরবর্ণ। তাহলে আমরা স্বরবর্ণ তখন 6টিকে একটি ধরব, আর ব্যঞ্জন বর্ণ ছিল 5টি, সে 5টি আর একটি মোট বর্ণ হবে 6টি। 6টি নিয়ে তখন আমরা বিন্যাস করব, এবং 6টির ভিতরে একই জাতীয় আছে 2টি। আবার স্বরবর্ণগুলো নিজেদের ভিতর বিন্যাস করবে। এখন ওই 2টির গুণফলই হবে আকাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী অঙ্কটির সমাধান করার চেষ্টা করছি। পরবর্তী প্রশ্নটা ছিল, উদ্দীপকের শব্দটি থেকে প্রতিবারে 4টি করে বর্ণ নিয়ে কত প্রকার শব্দ গঠন করা যেতে পারে। প্রত্যেকবার আমরা 4টি বর্ণ নেব, সেই 4টি বর্ণ নিয়ে কত রকমের শব্দ গঠন করা যায় সেটা আমরা দেখব। তাহলে আমাদের মূল শব্দটা ছিল এক্সামিনেশন। এই এক্সামিনেশন শব্দটির ভিতরে আমাদের 11টি বর্ণ আছে। এই 11টি বর্ণের ভিতরে আবার জোড়া আছে 3টি, মানে একই জাতীয় আছে 3 জোড়া। 3 জোড়া কিভাবে দেখো, এ এ আছে 2টি, এন এন আছে 2টি, আই আই আছে 2টি। এই 3 জোড়া হলো। আর বাকি যে শব্দগুলো আছে অর্থাৎ 6টা, বাকি আছে 5টি। এই 5টি সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। এখন আমরা প্রত্যেকবার 4টি করে নেব। তাহলে আমরা কিভাবে বিন্যাস শব্দ গঠন করব? প্রথম কন্ডিশনটা আমরা এভাবে দিতে পারি যে 3 জোড়া বর্ণ থেকে 3 জোড়া বর্ণ থেকে 2 জোড়া বর্ণ নিয়ে শব্দ গঠন করা যায়। দেখো আমাদের 3 জোড়া ছিল 3C2, অর্থাৎ প্রত্যেকবার আমরা এখানে 4টি শব্দ পেলাম। এটা হলো সমাবেশের অংশ। এখন এই 4টি শব্দের ভিতরে এটাকে আমরা এই 4টি যে নিলাম, যেমন মনে করে এই 2টেই নিলাম এ এন এন, তাহলে এই 4টি নিয়ে আমরা একটা শব্দ পেলাম। তাহলে এই কি মোট শব্দ সংখ্যা? না, এটা হলো সমাবেশ, দল গঠন করা হলো। এখন এইটাকে আবার বিন্যাস করব। বিন্যাস করে যেমন ই এন এন একটা শব্দ হবে, এ এন এ এন, তাহলে আর একটা এইভাবে আবার বিন্যাস করা হবে। তাই 4টি বর্ণকে ফ্যাক্টোরিয়াল 4
আর একই জাতীয় আছে, যেহেতু আমাদের এই দুটি আর এই দুটি, এই জন্য হবে এটা। তাহলে বন্ধুরা এখানে আমাদের এটার মান আসবে, যদি এটা আমরা করি ক্যালকুলেশন, এখানে আসবে 3 আর এটা করলে আসবে 6, অর্থাৎ 18। এরপর কন্ডিশন নাম্বার 2, দুই নাম্বার কন্ডিশনে দেখো, তোমরা একটু খেয়াল করো, তোমরা নিচে লিখে একটু সুবিধা হবে। দুই নাম্বার কন্ডিশন হলো 3 জোড়া থেকে আমরা 1 জোড়া নিলাম। 1 জোড়া মানে কি, দুটি শব্দ, এবং এখন ভিন্ন ভিন্ন আছে কয়টি, খেয়াল করো, আমরা যে কোনো 1 জোড়া নিয়েছি, আগে আমাদের সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ছিল 5টি, এখন এই 1 জোড়া চলে গেল, এরপর আমাদের রয়েছে 2 জোড়া, 2 জোড়া থেকে 2টি বর্ণ এখানে চলে আসলে তাহলে আমাদের আসে 7টি। এই 7টি বর্ণ সম্পূর্ণ ভিন্ন ভিন্ন, 1 জোড়া নেওয়ার পরে 7টি বর্ণ আমরা ভিন্ন ভিন্ন পাবো। তাহলে এই জন্য আমরা এভাবে লিখবো, তাহলে লিখতে পারি আমরা 7টি বর্ণ থেকে 7টি ভিন্ন ভিন্ন বর্ণ, লেখো ভিন্ন ভিন্ন বর্ণ থেকে 2টি বর্ণ নিয়ে 4টি বর্ণের মোট সংখ্যা, অথবা 4টি বর্ণের মোট সংখ্যা, অর্থাৎ আমরা 3C1 গুণ হবে 7টি থেকে আমরা নিলাম 2টি, এখানে আছে 1 জোড়া মানে 2টি, এখানে আছে 7টি, 7টি থেকে 2টি, মোট 4টি। তাহলে মোট 4টি বর্ণের, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 4, এর ভিতর একই জাতীয় আছে 2টি, ভাগ ফ্যাক্টোরিয়াল 2। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, এখানে আসবে 3, তারপরে আসবে 21, তারপরে আসবে 21-এর পরে আসবে 12, মোট আসবে 756। তাহলে আমরা 756 পেলাম। তাহলে আমরা প্রথমে নিলাম জোড়া জোড়া মানে 2টা একই জাতীয়, পরে নিলাম 2টা এক জাতীয়, বাকি 2টি ছিল ভিন্ন ভিন্ন। এখন আমরা নেব সবগুলোই ভিন্ন ভিন্ন, সবগুলো ভিন্ন ভিন্ন। মোট ভিন্ন ভিন্ন শব্দ কটি, আগে আমাদের সেটা বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে জানি আমাদের মোট ভিন্ন ভিন্ন বর্ণ ছিল এক্সামিনেশন শব্দটিতে 5টি। এখন যদি আমি 3 জোড়া থেকে 3টি নিয়ে যাই, তাহলে আসে মোট 8টি। কয়টি আসে? 8টি। 8টি ভিন্ন ভিন্ন বর্ণ থেকে 4টি করে বর্ণ নিয়ে বিন্যাস, 4টি করে বর্ণ নিয়ে শব্দ গঠন করা যায়। তাহলে দেখো আমাদের মোট শব্দ হলো 8টি ভিন্ন ভিন্ন, 8টি থেকে নেব 4টি, গুণ হবে ফ্যাক্টোরিয়াল 4। তাহলে এখানে আমাদের এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে আসবে 1680। তাহলে মোট বিন্যাস সংখ্যা, মোট 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 4টি বর্ণের শব্দ সংখ্যা। প্রথমে আমরা পেয়েছিলাম 18, দ্বিতীয়বার পেয়েছিলাম 756, পরে পেয়েছিলাম 1680। এখন বন্ধুরা আমাদের মোট সংখ্যা হলো 2456।
হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই প্রশ্নটি সৃজনশীলে আরো ঘুরিয়ে দিতে পারে। যেমন এই প্রশ্নটা এভাবে হতে পারে, 3 অঙ্ক বিশিষ্ট শব্দ গঠন করো। কয়টি শব্দ গঠন করা যায়? 5 অঙ্ক বিশিষ্ট কয়টি শব্দ গঠন করা? তুমি যদি 4 অঙ্ক বিশিষ্ট পারো তাহলে আশা করি 3 অঙ্ক বিশিষ্ট পারবা। তবু আমি একটি হিন্টস দিয়ে দেই যে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলে তখন 2 জোড়া 3 জোড়া থেকে তোমরা প্রথমে 1 জোড়া নিবে, আর ভিন্ন ভিন্ন শব্দ থেকে একটি নেবে। এরপরে আমাদের সম্পূর্ণ ভিন্ন ভিন্ন থেকে 3টি নিবে, তাহলে 2টি ধাপ হবে। এই 2টি ধাপে সংখ্যা যোগ করলে তোমরা পাবে। আর 5টি যখন নিবে তখন তুমি 2 জোড়া নিবে, এর সাথে ভিন্ন একটি শব্দ নিবে, আবার 1 জোড়া নিবে, তারপরে 3টি ভিন্ন ভিন্ন শব্দ থেকে নিবে, অর্থাৎ 3 জোড়া থেকে 1 জোড়া এবং ভিন্ন ভিন্ন থেকে 3টি, মোট 5টি, আর সম্পূর্ণ ভিন্ন ভিন্ন থেকে নিবে 5টি। এভাবে এই 3টি ধাপের যোগ করবে, তাহলে সেটাই হবে তোমার আকাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে নিজেরা প্র্যাকটিস করবে। সৃজনশীল মানেই যে তুমি একটা পদ্ধতি শিখে এই পদ্ধতি অনুসারে নিজে এই পদ্ধতির আলোকে নতুন নতুন প্রশ্ন নিজে উত্তর দেওয়ার দক্ষতা অর্জন করবে। এটাই হলো আসলে মূলত সৃজনশীল প্রশ্নের মূল উদ্দেশ্য। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে সৃজনশীল আরেকটি প্রশ্নের সমাধান দেব। সেই ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটাকে বেশি বেশি করে তোমরা সাবস্ক্রাইব করো। তোমাদের সকলকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি।